ও আমার মনে হয় হয়তো স্যার বেড়ে মানে হাসপাতাল থেকে রিলিজ পাইলে নিশ্চয়ই একটা মিটিং আমাদের সাথে আসবে। কালকে তো বের হয়ে কথা বলছে অপারেশনের পরে। ব্যাপার হিসেবে ওইখানে তো মোবাইল ইউজ করা যাবে না। জি জি। হ্যাঁ, নর্মালি আপনারা জানেন কিনা এই ধরনের ডিভাইস যাদের শরীরে লাগানো থাকে তাদের কোনো ইলেকট্রিক সুইচে হাত দেওয়া হ্যাঁ, নিষেধ। ইলেকট্রিক গ্যাজেট দেবে না কাছে আপাতত, কিছুদিন হুম। কিছুদিন আমরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। নর্মালিও দিতে হবে, যেমন আমরা মানে কখনো কোনো সুইচে হাত দিলে শর্ট করে যেটা সেটা থেকে আমরা যেভাবে একটু মানে ন্যানো সেকেন্ড বলেন আর যাই বলেন আমরা সার্ভাইভ করতে পারি। যদি এই ধরনের লোকের ওই শক যদি ওই পর্যন্ত গিয়ে পৌঁছায় ওই ব্যাটারি বাস্ট হবে বা অকেজো হবে। ওটা তো জাস্ট একটা ব্যাটারি দিয়ে হার্টটারে, যদি হার্টের নিজস্ব কোনো ক্ষমতা না থাকে তাহলে সেটা মানে ও ওই তালে তালে ও তাল মিলায়। স্যার ওই ইয়ের ওই স্যারের কি এতটা খারাপ হয়ে গেছিল যে পেসমেকার লাগানো লাগলো? না, যে দুর্বল হয়েছে তার, কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্ট হিসেবে কাজ করবে কোনটা, ওই যেটা আমি বললাম আপনাকে, যে কন্টিনিউ যদি যে হার্টবিটটা যে রিদমে দেয় হার্ট, ওই পেস মেকারটা সে নিজেও ওই তালে তালে বাজায়, তবলা বাজায়, ড্রাম বাজায়, একটা রিদমে বাজায় না, কেউ মিস করলে আর একটা তার দিকে চলবে। অর্থাৎ তার নিজের দেহের যে পালস আছে ওইটা যদি বন্ধ হয়ে যায় ও মারবে তখন। স্যার আমার ফুপু যখন মারা যায় তার তো পেসমেকার লাগানো ছিল। আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পরে যখন দাফন করলাম, মেরপুরে নিয়ে গেছিলাম ঢাকা থেকে, না পরে কবরে যখন নামাচ্ছি, মানে তখন আমি 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 সবচেয়ে বেশি চমকে গেছিলাম। সেটা হচ্ছে যে কবরে যখন নামাচ্ছি তখন দেখি পুরো হার্টবিট মারতেছে, পালস মারতেছে। আমি লাফ, মানে কবরে আমি নামছিলাম, আমি তো লাফ মেরে উঠেছি। পরে আমার গায়ে হাত দিয়ে পিছনে যারা ছিল কয় পেসমেকারটা এখনো 4-5 দিন চলবে, তারপর আস্তে আস্তে বিকল হয়ে যাবে। অবাক হওয়ার কিছু নেই, উনি মারা গেছে। মানে আমি প্রথমেই মারা যাওয়ার 2 ঘন্টা পরে আমি হাসপাতালে নিয়ে গেছি, শঙ্করের একটা হাসপাতালে। শঙ্করের হাসপাতালে ওরা ইসিজি করে বললো যে না, মারা গেছে। তা বলছি যে দিব্যি পালস চলতেছে, বিট মারতেছে, ওটা পেসমেকার লাগানো আছে। তো বললো যে ও তখনই বলছে যে 2-3 দিন লাগবে, 3-4 দিন লাগবে। কবরে নামানোর সময় আমার কাছে মনে হচ্ছে উনি বেঁচে আছে। যখন আমি কবরে রাখছি লাস্টে, ওই যে বাঁশের ইয়েটা দিয়ে আমি যখন উঠে আসছি, আমার কাছে, আমি তাকাতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে উনি বেঁচে আছে। মানে যেভাবে বিট মারতেছে, খুব খুব মানে ব্যথিক একটা বিষয় আমার। উনি আমাকে মানুষ করেছে তো, তারপরে আমি খুব কষ্ট পেয়েছি ওই বিষয়টা। তো ওই আমি জানি আমার কুকুর লাগানো ছিল, কোনো কিছু করতে পারতো না, ইলেকট্রিক কোনো কিছুতে সামনে যেত না, সাবধানে থাকতো আর কি। কারণ এতে ক্ষতি হয়। আবার যেখানে ওই ইলেকট্রিক গ্যাজেট, যেখানে ফ্রিজ, তারপর ওভেন, কম যেত কিন্তু একটু কম যেত। রেডিয়েশনও নাকি খুব ব্যথা ওঠে হঠাৎ করে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ফ্রিজের সামনে বা মাইক্রোওভেনের সামনে বা যে কোনো মোবাইল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে থাকে আর কি। কুকুর কখনো থাকতো না। তার কুকুর জন্য আমরা কাঠের চেয়ার বানাইছিলাম, যে উনি কাঠে বসতে হবে, ডাক্তার বলেও দিয়েছিল কাঠের চেয়ারে বসলে সুবিধা, মানে যেখানে ইলেকট্রিক পাস হতে না পারে। মানে স্টিল তো পাস হয়, ইলেকট্রিক তো আপনার শরীরের ইলেকট্রিক, সেটা স্টিলে তো পাস হয় এদিকে। তো ওখানে বলে দিছিল। হ্যাঁ, আর পন্স বা রাবার এই জাতীয় স্যান্ডেল সবসময় সবসময়, মানে খোলাই যাবে না, সবসময় এই জাতীয় স্যান্ডেল থাকতে হবে। মানে যে কোনো ইলেকট্রিক বা যে কোনো জিনিসের থেকে তার ডিটাচ থাকতে হবে, যাতে শরীরে অতিরিক্ত ওইটার কারণে এক্সট্রা পজিটিভ না, এটা করে নিউট্রাল। এটাকে মাটির তলা থেকে যে কারেন্টটা নেয় এটাকে কি বলে? ওটাও আর্থিং নেই আর কি। আর্থিং। ওই আর্থিংটা যেন কোনোভাবেই শরীরে টাচ করতে না পারে, কারণ একটু আর্থিং আসলে ওভার ভোল্টেজের কারণে ওই ব্যাটারিতে সমস্যা হয়।
এখানে সমস্যা বেশি আমাদের এই মানে এখানে এখানে হয় কি আপনার প্রচুর জ্যাকেট ট্যাকেট পরি না আমরা, তো জ্যাকেট যে সাধারণত কটনের হয় না, সিনথেটিক হয়। তো আমরা যখন হাঁটি বা পরি, একটু চলাচল করি, মানে বডিতে ইলেকট্রনের সৃষ্টি হয়। গাড়ি চালাইতেছি বাইরে যে নামছি, নামার পরে দরজা লাগাইতে গেলে দরজা হাত দিলে শর্ট মারে। বাসায় এসে কোটটা রাখবো এরকম, তো যদি হ্যাঙ্গারটা স্টিলের শর্ট মারে। পরে আর্থিক আমাকে ওইটা করে কি জানেন, আমার বডিতে যে ইলেকট্রনটা সৃষ্টি হয় ওটা নিউট্রালাইজ করে, এটা ভালো একদম। হ্যাঁ, কিন্তু স্যার আপনার মনে আছে আমরা কেসিং খুলতে কি সোলা দিয়ে আটকানো, তো কেসিং কিন্তু ঠাস করে জট মারতো। আমি যে কতদিন খাইছি ওই কম্পিউটারে কেসিং যে খুলতাম, যে সোলার সাইডে দুই সাইডে বোথ সাইডে সোলা থাকতো না বলে, পরে আমি শিখেছিলাম। আমি করতাম কি টেস্টার দিয়ে আগে ওই পাওয়ার সাপ্লাই কোনাতে ঠাস করে আগে ডিটেল করে নিতাম, আর এটা ঝিলিক মেরে বাড়ি আসছে, তারপরে এটা ধরতাম না প্রায় দিনই আমি সব। ওটা ওই ঘর্ষণের ইয়েতে একটা ইলেকট্রন নিজে ক্রিয়েট হয়, মানুষের শরীরে হয়। এটা এটা মানে কিছু কিছু লোকের খুব বেশি পরিমাণ হয়। আমার ওই যে মেজ বোনের যে হাজবেন্ড, এই যে সাহেব দেখছে, ওরে বাপরে বাপ, সে তার শীতের দিনে প্রচন্ড শখ খায়। সে ওই জ্যাকেট ট্যাকেট পরে স্টিলের সিনথেটিক, আমাদের জ্যাকেট যেগুলো সিনথেটিক। আমার প্রচুর একদম, আমি শীতের সময় জ্যাকেট আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, আরে আমি মানে আমার একটা ইয়ে আছে এখানে, জ্যাকেট আছে। এই জ্যাকেটটা এরকম খুলতে গেলে পপ 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 মানে এইগুলো হইতেছে গায়ের লোম আছে না, লোমের সাথে ওর সংঘর্ষের আওয়াজ হইতে। আমার হয় প্রতিদিন ওই আমার খুব। যাই হোক, এখন স্যারকে সম্ভবত যদি বেডে দিয়ে থাকে নর্মাল, মানে আইসিইউ থেকে পাস করে বেডে যদি দিয়ে থাকে, তারপরেও নর্মাল বেডে তো দেয় না, এটাকে আইসিইউ থেকে নিয়ে সিসিও ইন্টেনসিভ কেয়ারে রাখে। না, সিসিও হচ্ছে করোনারি 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 কেয়ার ইউনিট। ওখানে আইসিইউ থেকে সিসিও রাখবে, সিসিও তো রাখবে একদিন, কারণ ওই ইয়েটা এক্সট্রা একটা ব্যাটারি দিয়ে বাইরে রাখবে, এক্সট্রা একটা ব্যাটারি। মানে আমি দেখছি তো একটা পাশে সবসময় লোক থাকতে হয়, কারণ ওই কিছুক্ষণ পর পর রিপোর্ট দিতে হয়, মানে যারা ডিউটি ডাক্তার এদেরকে, যে ব্যাটারিতে কি পরিমাণ ইয়ে করতেছে, এই যে নাম্বার ওঠে। আর সেই কাছে একটা এতটুকু একটা ডিসপ্লে বোর্ড থাকে, এখানে নাম্বার ওঠে লাল একটা অক্ষরে ডিসপ্লে, এখানে হ্যাঁ। আমি যেটা ফুপুর করাইছি সেটা আমরা সরকারি ভাবে করাইছি, তারপরে আমাদের সব মিলে খরচ হয়েছে প্রায় 3 লাখ সব মিলাই। কিন্তু বেসরকারি করলে এটা আরো খরচ হয়, আরো অনেক। পেস মেকারটা এখানে আবার ক্যাটাগরি আছে, পেস মেকারের আপনি কোন দেশেরটা লাগান। আমরা তো ইন্ডিয়ানটা লাগাইছিলাম, মানে ইন্ডিয়ানটা একটু দাম কম, আমেরিকানটা সবচেয়ে দাম বেশি, অনেক রিং এর মতো। আমেরিকান রিং এর যেমন দাম হচ্ছে প্রায় 3.5-4 লক্ষ টাকা আমেরিকান রিং এর দাম, আর ইন্ডিয়ান রিং এর দাম মাত্র 55,000 টাকা অনলি। কত পার্থক্য! তো আমার কানাডাও বানায় মেডিকেল ইকুইপমেন্টস, কিন্তু সারা বিশ্বের মধ্যে কানাডা নাম্বার 1। তো আমরা ওই ইন্ডিয়ানটা করেছিলাম, লাগাইছিলাম ফুপুর জন্য। তো সব মিলে মানে ওই টেস্ট, তারপরে ব্যাটারি 2 সেট, ওই সিসিউতে 2 সেট ব্যাটারি দেয়, তো ওটার আবার চার্জ নিয়ে নেয়, ওটা কিনে দিতে হয়। আর তারপরে আর ব্যাটারি লাগে না, সিসিউতে একদম কমপ্লিট করে দেয়, বেডে যেসব তখন ভিতরে ফিট করে দেয়, আর সমস্যা হয়। আর সিসিউতে কিন্তু বাইরে থাকে ব্যাটারিটা, এক্সট্রা ব্যাটারিটা বাইরে থাকে এতটুকু একটা কেসের মধ্যে, আর তার উপরে এতটুকু একটা ডিসপ্লে। যে থাকবে সাথে, ধরেন ওই যে রোগ সাহেব আছে, মানে যেই আছে, ওই কিছুক্ষণ পর পর একটা সময় আছে বলতে হয় ওই নাম্বারটা কত আছে। 70 নিচে নামলে ইনফর্ম করতে হয়, 70 উপরে যদি কন্টিনিউ থাকে, 70 প্লাস যদি কন্টিনিউ থাকে, তাহলে আপনার বেডে দিয়ে দেবে যে স্টেবিলিটি চলে এসছে। কিন্তু হয় কি অনেক সময় ম্যাচ করে না, 70 নিচে চলে আসে, 70 নিচে চলে আসে খুব ক্ষতি, মানে ডাক্তারে যেটা বলে 70 নিচে চলে আসে ক্ষতি, ওটাকে আবার ডাক্তাররা ব্যাটারি চেঞ্জ করে, ওই জায়গাটা একটু খরচ আছে।
খরচটা তো ওরাই ই করে। আর এক সেট ব্যাটারি ওরা মানে সরকারি হাসপাতাল থেকে আমাদের ফ্রি দিছিল এক সেট, আর আমাদের কিনতে হয়েছিল এক সেট। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। নিশ্চয়ই সুস্থ হয়ে ওইটাই। আসবেন। তারপরে সাবধানে থাকলে এইসব রোগী অনেকদিন ভালো থাকে, একটু সাবধানে চলবে। হ্যাঁ, ওই ইয়ে কি বলে, ওই ইয়ে গতকালকে তো হয়েছে মনে হয়, গতকালকে মনে হয় বাংলাদেশের বোধহয় আজকে যে এমপি সাহেবের ওয়াইফের ডিএমসিএস এর মামলায় জামিন হয়েছে। ম্যাডাম কি জামিন পাইছে বাইরে? না, বাইরে আর ডিটিপিএল একটা আছে আবার, আচ্ছা, ডিএমসিএস এর তার জামিন হয়েছে। আর আগামী সপ্তাহে আছে হলো ডিটিপিএল এর জামিন শুনানি। এটা কি ওই ইয়ে সহ হারুন রশিদ স্যার সহ? না, ম্যাডাম ম্যাডামের এটা অনেক আগে জমা দেওয়া ছিল, তার মানে রায় হওয়ার পর পরই জমা দেওয়া ছিল, যার জন্য আলাদা করে উঠছে। যেমন ম্যাডাম কিন্তু বের হয়ে নাই, ওনার ওয়াইফ কিন্তু বের হয়ে নাই, কারণ ডিটিপিএল এর মামলা রয়ে গেছে। ওটা ওই রায়ের বিরুদ্ধেও আপিল করে আবার তাকেই নিতে হবে, জামিন নিতে হবে, সেটা বাকি আছে। সেটা না হওয়া পর্যন্ত সেটা হতে পারে। আর জেনারেল সাহেবেরটা কি অবস্থা এটা ঠিক জানি না, বাট প্রসেস চলতেছে এটা জানি। সমাধি স্যার করছে নাকি? সমাধি করছে, সমাধি অ্যাডভোকেট না, এটা সমাজের না, এটা হাইকোর্টের। এটা বোধহয় যে আমাদের হিন্দু একটা ইয়ে আছে, ব্যারিস্টার কি জানি নাম, ব্যারিস্টার উজ্জ্বল ব্যারিস্টার উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, কিন্তু এখানে কাজ করতেছে অন্য আরেকজন, মানে নামটা আমি ভুলে গেলাম আমার। উনি কাজ করতেছে, উনি কাজ করে তো হচ্ছে জিনিসটা। এবার ইয়েকে নেওয়ার কথা স্যার, শিশিরকে। ইয়া শিশির জি উনি স্যার। করতেছে, ইয়েস শিশির করতেছে। জি, এবং আপনারা হয়তো জানেন যে শিশির আবার গভর্নমেন্টের কি মানে প্যানেলে সে আছে, কি যেন একটা ইয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। হ্যাঁ, স্যার একটু শাহিদ ভাইকে আরেকবার ওই ছোট্ট করে একটু হাসি দিতে বলেন তো, যেটা আগে দিল। আচ্ছা সেটা দিল, কিন্তু শায়দ আপনি আমার একটা ছবি পাঠাইছিলেন, কি লেখছেন আবার একটু পড়ে শুনুন তো। কোন ছবি স্যার? গতকালকে দিছেন, আজকে দিছেন দেখলাম। ও, ওই যে এমডি স্যারের পেসপাকার ইয়ার অপারেশনেরটা। জি, ওই যে এমডি স্যারের এবারকার হাসপাতালে। আপনি কিসে দিছিলেন আমাকে? হোয়াটসঅ্যাপে দিছিলাম স্যার, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিছিলেন, সবাই দেখাই। আচ্ছা, এটা কোথায় দিছেন আপনি, কোথায় পাবলিশ করছেন? ডেস্টিনি ইনফো। ডেস্টিনি ইনফো আবার কি? একটা পেজ। এটা পেজ? জি জি। আপনি যে আন্দাজে মান্দাজে এগুলি দেন, হ্যাঁ, আপনার জায়গা মতো ধুলাই দিতেছে, সবাই দেখুন। নিজের ওয়েট নিজে কমান কেন? এই কি লেখছে পড়েন, হ্যাঁ রনি পড়েন। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর মামলায় জামিন পেলেন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন এর সহধর্মিণী এবং ডেস্টিনির পরিচালক জনাব ফারাহ দিবা। জনাব ফারাহ দিবা? হ্যাঁ, এই জনাব ফারাহ দিবা তো জনাব ওই হলো স্যার, জনাব ফারাহ দিবা ডেস্টিনি। স্যার, এবারে যে গভর্নমেন্ট নিয়ম করছে যে আপনার মহিলা এবং পুরুষ দুইজনকেই জনাব উল্লেখ করতে হবে, এই জন্য আমরা এখন মহিলা যারা আসবে ম্যাডাম বলবো না, মিস্টার বলবো। স্যার বাংলায় স্যার জনাব বলতে বলছে, এই জন্য দিছিলাম স্যার। বাংলায় মিসেস এর বাংলায় কি হবে? জনাবা তো আমি জানি, কিন্তু ওই যে আপনার সরকার, আওয়ামী লীগ সরকার আসার পরে এটা সিস্টেম চেঞ্জ করছিল, সরকারি কর্মকর্তাদের মহিলাদের এবং পুরুষদের জনাব দিছে, এই জন্য দিছিলাম। তার মানে পুরুষ তো হিজরা বানাইছে, মহিলা তো হিজরা বানাইছে। জি জি, এই জন্য আমি জনাব দিছিলাম স্যার।
না না এগুলো কেন করবেন আপনি? ও কইলে ওরা আওয়ামী লীগ কইছে দিকে আপনি করে ফেলাইবেন। ওই তাহলে সাইড মিসেস হয়। এর বাংলা কি হবে? হ্যাঁ তাহলে মিসেস বলে কোনো শব্দ আর থাকবে না। না এই জন্য আর কি দিছিলাম মানে এই মানে জন্য তো স্যার ওই যে শেখ হাসিনাকে বলতে বলেছিল না স্যার, হজরত হজরত শেখ হাসিনা। টার্ন ওই যে তো ওইদিকে আসতেছে। এখন মহিলা অফিসারদেরকেও স্যার বলতে বলছে আর পুরুষ অফিসারদেরকেও স্যার বলতে বলছে, ম্যাডাম বলতে নিষেধ করছে। আর তো বলাই যায় না। না কারণ জি ওইটা হইতেছে কি, ওইটা হইতেছে পদমর্যাদা। জি এটা আমরা তো স্যার বলি, আমরা টিচারকেও তো স্যার বলি, জি আবার আমরা অফিসেও আমাদের সিনিয়রকে আমরা স্যার বলি। সেটা স্যার হইতে পারে, কিন্তু নর্মালি একটা লোক তো স্যার হইতে পারে, রাস্তার কোনো একটা লোক তো স্যার হইতে পারে না, না না বা কোনো সম্মানিত ব্যক্তি তো স্যার হইতে পারে না। মানে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। হুম। হ্যাঁ, সম্মানী ব্যক্তি একটা মসজিদের ইমামও হতো, কিন্তু মসজিদের ইমাম কিন্তু স্যার বলতে পারবে না। ইমাম সাহেব বললেন, ইমাম বা সাহেব হুজুর বললে বললেন, বলে কি ইমাম মানে সব বা সব তো অর্থ বুঝতে হবে। আপনার কথা বা ঠিক হুজুর আছে, বললেন। সেই স্যার হইতেছে অফিসিয়াল প্রোটোকল স্যার। ওই বাংলাতেও আপনি দেখছিলাম তো এই জন্য দিছিলাম স্যার জনাব। আমি জানি জনাব, আমি জানি, কিন্তু ওই যে চেঞ্জ করছে দেখে আমি জনাব লিখছিলাম স্যার। আপনি তো কবে ডেস্টিনি ইনফোতে আমাদের কথোপকথন কোম্পানির শেয়ার দিবেন, আমি সেই চিন্তায় আছি। না স্যার এগুলো না পরে কিন্তু আমি হ্যাক করে দেব। না স্যার পেজ হ্যাক হয়েছে, ও কতগুলি পেজ বানাইছে আর হ্যাক হয়, আর আমরা নতুন আরেকটা করে খুলি। আমি সিকিউরিটি মেনটেন করেন না এটার মধ্যে করতেছি স্যার, এটা ধরে রাখছি। আপনি এর আগেও দুইটা হয়েছে, তখন আপনার সজাগ হন নাই আপনি। জি স্যার, একটা আপনার 11,000 ফলোয়ার হয়েছিল স্যার। তো তাহলে তাহলে দ্বিতীয়বার আপনি হন নাই। এইটা তো আপনাকে হ্যাক করা কোনো ব্যাপার না। না আগের বার হ্যাক করা সম্ভব। একটু প্রবলেম হয়েছিল যে একটু গোপন রাখছিলাম, এই জন্য হ্যাকটা করতে সহজ হয়েছে। এবার আর গোপন করি নাই, এবার করতে পারবেন আশা করি। যাই হোক, কি বলে, এগুলি করছেন ঠিক আছে, কোনো একটা গ্রুপ থেকে যদি করেন সেটাও ঠিক আছে, সেই ব্যাপারে কিছু, কিন্তু ডেস্টিনি কিন্তু অফিসিয়াল এই সমস্ত পেজগুলো হবে। জি সেই পেজগুলো জি 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 আমাদের নিয়ম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন হিসাব আলাদা স্যার। তখন আপনি দিবেন না, আপনার তো দিতে না করবেন। জি জি আপনি আপনার অ্যাঙ্গেলে আপনার যা কিছু তাই দেন। আমার থাকতে পারে না আমার একটা পেজ, জি স্যার। কি করতেন? সাইড বাই ইনকাম বাড়ে কি দেখতেছি। এই যে এখানে আপনি এবার কেয়ার হাসপাতাল কেন দিয়েছেন? ডেস্টিনি কোম্পানি ওই একটু খালি জায়গা ছিল তো স্যার, এই জন্য। আপনার চেহারাটা দিয়ে দিতেন। অ্যাডভার্টাইজ হয়ে গেছে আবার কি। মনে হয় যে শেখ হাসিনার নিচে ওই তারপর আবার রেহানার ছবি ও মুখের ছবি দিয়ে পরে নিজের ছবিটাই দেয়, এলাকার যুবলীগের নেতা। এরকম আপনিও দিতেন। বুঝতে পারছি। এখানে আপনি এবার কেয়ার হসপিটাল দেওয়া মানে বুঝছেন, হ্যাঁ সেটা তার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। জি তার প্রচার করতেছে। আপনি দেখবেন যে পত্রিকাগুলো ম্যাক্সিমাম ভালো ভালো পত্রিকা, তারা কিন্তু বলে যে স্থানীয় একটি হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা কখনো মেনশন করে না যে অমুক হাসপাতাল, কেন সে অ্যাডভার্টাইজ করবে তার হাসপাতালে? জি স্যার। কিন্তু একটা সেলিব্রিটি, তার কিন্তু এইটার অ্যাডভার্টাইজ হয়ে, মানে তার মতো লোক ওখানে চিকিৎসা নিতে গেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরাও যাবো। এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ। তারপরে তো এটা সিকিউরিটি কিন্তু এখানে এই হয়, হেল্ড আপ হয়। সিকিউরিটি জায়গায় গেলাম না, এই পেজে কেন আপনি বসে গিয়েছেন দৈনিক এইগুলোকে দেন, কারণ আমাদের পরিবারের সবাই। ওই যে রাজধানীর এবার কেয়ার হসপিটালের চিকিৎসা, কেন আপনি এবার কেয়ারের কথা এখানে মেনশন করবেন? আপনি এবার কেয়ারের অ্যাডভার্টাইজ করতেছেন কতগুলো মেনশন দিয়ে। ওইটা খালি ছিল তো এই জন্য দিয়ে দিছিলাম, এই আর কি। বিরুদ্ধে মামলা হবে। আপনি এখানে জানেন, এখানে প্রথম যখন আমি আসি তখন এখানে আমি কি ইউটিউবার কম,
এখানে মন্ট্রিয়ালের ফোন ক্যানাডার উপরে ইউটিউবের উপরে নাই বলতে গেলে, ব্লগার ট্লগার খুব কম। এর কারণ হইতেছে এখানে কপিরাইট মারাত্মকভাবে মানে মেনটেন করে। আপনি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কারো দাঁড়ায় তার সাথে কথা বলবেন, এই ভাই আপনার নাম কি, আপনি কোথেকে আসছেন, আপনি কেমন বুঝতেছেন যে এখানকার বাজার সবাই কি, পারবেন না এটা। আগে তার অনুমতি নিতে হবে যে আমি এর উপরে কথা বলতে চাই, আপনি কি একই? হ্যাঁ একই। তারপর হইতেছে আপনি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় স্লো করতেছেন, ছবি নিবে না পারবেন, কিন্তু ওর ভিতরে যদি আমার কোনো ছবি থাকে আমি সাথে সাথে একদম আদালত থেকে আপনার বিরুদ্ধে কেস করে দিব, আমার প্রাইভেসি লঙ্ঘন করছে। শাহিদ ভাই তো দীর্ঘদিন বিদেশে ছিল, রাশিয়ায় ছিল, এগুলো তো অবশ্যই জানেন না। রাশিয়াতে কি আছে, রাশিয়াতে মনে হয় এই জিনিসগুলো আসে কখনো, অবশ্য এত ছিল না। এখানে ওরা বাপরে, আমি এখানে একটা আসার পর একটা এই যে পিকনিকে গেছিলাম, পিকনিকে অনেক লোকজন আছে, আমাদের ছবি আছে, আমি ছবিটা পোস্ট করছি, আপনারা হয়তো দেখছেন। আমাকে ফেসবুক থেকে সতর্ক করছে যে এই ধরনের ছবি পাবলিশ করতে গিয়ে তুমি কপিরাইটকে কিন্তু ভায়োলেট হয়ে যেতে পারে, আমাকে অ্যাটেনশন করছে। হ্যাঁ, তো এই জিনিসগুলি এখানে মানে একটা লোকের ভায়োলেশন করতেছে। বাংলাদেশে কেউ তো বলে না, বাংলাদেশে হঠাৎ যদি কেউ আইনি লড়াই করে আপনার সাথে, আপনি ফেসে দেবেন। বাংলাদেশে আইন আছে, ইমপ্লিমেন্ট এই যে বিভিন্ন মিডিয়াও যে হেনস্থা করে বাংলাদেশে, দেখেন হুন্দায় পাবলিকে তারা করা বিভিন্ন কথাবার্তা বলে, এখানে পাবেন না। অনুমতি নেবে লিখিত, শুধু তাই না, লিখিত অনুমতি নেবে তার কাছ থেকে, সে যে টাকা দাবি করে সেটা পরিশোধ করতে হবে। আর আমাদের তো আবার মিডিয়া আসবে, মিডিয়া দেখবে, মিডিয়া দেখে আমরা ছুটে যাই, মিডিয়া দেখলে আমরা ছুটে যাই, কিছু একটা বলার সুযোগ পাই। আর তারপরে আবার মিডিয়ার যারা সাংবাদিক তারা বেশি শিখায় দেয়, এর উত্তরটা এইরকম দেবে, ঠিক আছে, সুন্দর করে দেবেন। আজকে রাত 8টার সময় প্রচার হবে, চা নাস্তা খাওয়াইতে, ব্যাস কিছু নেই। আমি একটা বেশ কিছুদিন আগে, মানে এই উইন্টার শুরু হওয়ার আগে, প্যালেস্টাইনিদের একটা মানে ছিল ডাউন টাউনে, মানে আমাদের যেমন মতিঝিল, এখানে কোনো ডাউন টাউন, আমি যেখানে কাজ করবো ডাউন টাউনে আমি ঢুকবো, মানে আমি অফিসে, আমি মেট্রো থেকে বেরোইছি, বিশাল মিছিল, মিনিমাম 1000-20 লোক, 1000-20 লোক কিন্তু এক জায়গায় জড়ো করা বিশাল ব্যাপারে এরকম দেশে প্যালেস্টাইনিদের পক্ষে মিছিল করতেছে, বুঝছেন। আমি ক্যামেরা অর্ধেক বের করে অর্ধেক ঢুকাই, মানে মোবাইল ছবি তুলবো কি তুলবো না, পরে দেখলাম যে আরো বেশ কিছু লোকজন ছবি তুলতেছে ওদের, পরে আমি বের করে ছবি তুললাম, কিন্তু আমি এখন পর্যন্ত ফেসবুকে দিতে পারি যে আবার কপিরাইটে পড়েন কিনা, কিছু আবার আটকে দেয় কিনা কেউ। আমার যদি ফেসবুকে যদি আটকে দেয় তাহলে আমি আটকাই চাই গেলাম, আমার এতদিনের পেজ আমার বন্ধ হয়ে যায়। কিন্তু খুব সুন্দর একটা, এবং সেই মিছিলে আপনি চিন্তা করতে পারেন প্যালেস্টাইনিদের পক্ষে এখানে মিছিল করতে, আমি কি মিনি স্কার্ট পরা মেয়েরা, ছেলেরা, মানে এ দেশের লোকজন ওদের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করতেছে। আর কি ড্রাম বাজানো, আমার কাছে এত মজা লাগছে প্যালেস্টাইনের পতাকা নিয়ে এরা সব মিছিল করতেছে। আর ওই আমাদের দেশের মতন এরা কিছুটা গানের সুরে এবং রিদমের সুরে এরা মিছিল করতে করতে যাইতেছে, সবাই গান গাইতে। রনি ভাই আউট হয়ে গেল নাকি? এটা আবার কে? এটা কোন মিস্টার রনি? স্যার আমাদের হারিয়ে যাওয়া রনি স্যার, সে বাইরে গেছে তো স্যার, আমার দেখতে হারিয়ে যাওয়া রনি দিলাম অ্যাক্সেস। এটা আবার কোন রনি? এটা মিস্টার রনি স্যার। এই তো দেখতেছি। সে ফোন ওটা কি হইছে? আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, পাওয়ার চার্জ নাই মনে হয়, এই জন্য এটা মোবাইলে ঢুকলাম। ওটা
আপনি চার্জ দেন, চার্জ দিয়ে স্টার্ট করেন। আচ্ছা যাই হোক, আমার মনে হয় প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা বিভিন্ন প্যাচাল পারলাম। আমরা কি গত দিনের রিভিউটা করবো এবার? হ্যাঁ স্যার, রিভিউটা করা যেতে পারে। ইউসুফ ভাই প্রশ্ন করতে পারে আর আমাদের সাহিদ ভাই উত্তর দিতে পারে স্যার। আমি পেজটাকে একটু মানে একটু করছি আর কি, আগের থেকে একটু বোঝার জন্য আর একটু মডিফাই করছি। বলেন, ইউসুফ কি বাসায় ফিরছে? স্যার না, আমি বাসায় নাই, শায়দ ভাই একটু রিভিউ করেন গত ক্লাসটা। কোথায় রিভিউ করবো? সাহেব তো দেখি না তো আমি। এই তো স্যার আছি। ও মারিয়া আক্তার, আমি তো সাহেব করবো। বলেন, সাহেবদের মানে কিছু বুঝার কিছু বাকি থাকলে বলেন। আচ্ছা, গতকালকে আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সাহিদ ভাই একটু সলভ করে দিই আপনাকে। আমাদের বিসিআইডি ক্রিয়েশনের যে কন্ডিশন গুলো আছে, হ্যাঁ কন্ডিশন গুলো একটু কাইন্ডলি আপনি বলেন। কিন্তু বিসিআইডি এটার নাকি? হ্যাঁ, সেন্টার বলতে আমরা যেটা বুঝি আর কি, ঠিক আছে, এটা কিন্তু আমরা বিসিআইডি বলি, তাই না? জি জি। তো এটা ক্রিয়েট করার যে কন্ডিশন গুলো আছে, কিভাবে ক্রিয়েট করতে পারবে, কার নিচে কে পারবে, এবং যদি অফলাইনে করতে চায় কি কন্ডিশন গুলো প্রয়োজন হবে, এই বিষয়গুলো একটু আপনার আলোচনা। আচ্ছা, একটা বিসিডি ক্রিয়েট করতে তো যে কেই পারে। আপনার এই তার ডোনার কাছে যাবে, ডোনার কাছে গিয়ে সে একটা সেন্টার ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, সেখানে তার যাবতীয় তথ্যগুলি দিয়ে সে একটা সেন্টার নিল। এখন সেন্টার নেওয়ার পরে তার সে যদি সেন্টার নেয়ার কন্ডিশনটা কি? সেন্টার নেয়ার কন্ডিশনটা কি? এটা ফর্মটা ফিল আপ করবে, ওকে, বাট সেন্টারটা করার জন্য তার কন্ডিশন কি? কি হতে হবে? যে কোনো জায়গায় গিয়ে সেন্টারটা করতে পারবে, আর যদি না পারে বা পারে, এটার কন্ডিশনটা কি? সে যদি সেন্টার ক্রিয়েট করতে চায় তার তাহলে আমার কষ্ট ঠিক আছে কিনা? জি, বোঝা যাচ্ছে না, আবার বলেন ভাই। হ্যাঁ, রবিনের প্রশ্ন ঠিক আছে। প্রশ্ন ঠিক আছে, সুন্দর প্রশ্ন। লাস্টেরটা বুঝি নাই রবিন ভাইয়ের কথাটা। রনি বলেন। লাস্টটা স্যারকে জিজ্ঞেস করছিলাম আর কি, ঠিক আছে। প্রথমটা আপনি বলেন, মূলত একটা লোক সে বিসিআইডি করবে, তার অ্যাকচুয়ালি কন্ডিশন গুলো কি? ফর্ম তো সে ফিল আপ করবে, ওটা ব্যাপার না, কিন্তু ফর্ম ফিল আপ করলে কি সে একটা বিসিআইডি করতে আচ্ছা পারবে? আচ্ছা, না না, তার কাছে গেলে সে পারবে, এই বিষয়গুলো। আচ্ছা, যেমন তার 18 বছর হইতে হবে, এই টাইপেরই তো নাকি? বলে যান, আপনি বলে যান। 18 বছর হইতে হবে, একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে, তারপর একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, একটা ইমেল অ্যাড্রেস। না ভাই, রবিন ওকে বলতে দেন। বলেন। তারপর মোবাইল নাম্বার থাকতে হবে। এগুলি সব কিছু সমন্বয়ে সে একটা ডোনার কাছে যাবে, অথবা একটা আপনার অনলাইনে সে আপনার ফর্ম ফিল আপ করার জন্য অনলাইনে সে আপনার 100 টাকার বিনিময়ে একটা রেজিস্ট্রেশন করবে। আপনি বোধহয় রবিনের প্রশ্নটা বুঝতে পারেন না। রবিন কিন্তু আপনাকে প্রশ্ন করতে, আমি বলতেছি রবিন কিন্তু আপনাকে যে একটা লোক বিসিআইডি করতে গেলে ডোনার কাছে যাবে, ডোনার কাছে যাইতে গেলে তার কি কি যোগ্যতা নিয়ে যেতে হবে। আপনি বলতেছেন তার ভোটার আইডি হতে হবে, সে তো আগে হচ্ছে দিন তার ক্রিয়েট হয়ে রয়েছে, সে তো যাচ্ছে এখন বিসিআইডি করতে। আপনি ভোটার আইডি নিয়ে যাবে কেন এখন? সে মারিয়া আক্তার বলেন, মিউট করো আপনার। জি স্যার বলেন। মারিয়া আক্তার, আমার কথা বুঝতে পারছেন আপনি কি বলছি? জি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলেন, এখন ভোটার আইডি নিয়ে যাবে কেন? না না, ভোটার আইডি লাগবে না, সে তো করেই ফেলছে আগেই।
মাথা ঠিক রাখেন, বলেন আমার বিসিআইডি করতে গেলে সে তার কি করতে হবে? ডোরের কাছে যাবে, ঠিক আছে, তারপরে কি কি মানে লাগবে তার মানে কি বলে ডোরের কাছে গেছে, কি কি কোয়ালিফিকেশন লাগবে একটা বিসিআইডি করতে গেলে? না পারলে হ্যাঁ বা না বলেন। রবিন ভাই, না স্যার একটু বলতে পারতেছি না, একটু বলেন রবিন ভাই। রবিন কেন বলবে? আরো লোক আছে, আমি কি বলছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রনি বলেন। আচ্ছা রনি না, ইউসুফ শুনতে পাচ্ছেন? ইউসুফ মিউট করা। স্যার বলেন। হ্যাঁ বলেন, একটা লোক, এতক্ষণ কি আপনি শুনছেন কি বলছি? হ্যাঁ কিছুটা শুনছি, কিছুটা শুনি নাই স্যার, রাস্তায় আছি তো। একটা লোক বিসিআইডি করার জন্য সে ডোরার কাছে গেল, কিন্তু ডোরার কাছে গেলে বিসিআইডি খুলতে গেলে রবিনের প্রশ্ন ছিল সাহেবকে যে তার কি কি কোয়ালিফিকেশন নিয়ে বা কি করতে গেলে সে একটা বিসিআইডি ওপেন করতে পারবে, সে কি করবে ডোরার কাছে গিয়ে? ডোরার কাছে গেলে তাকে প্রথমে হচ্ছে তা মানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ডোরার কাছে গিয়ে। তার কোয়ালিফিকেশন থাকতে হবে না? কোয়ালিফিকেশন তাকে টাকা নিয়ে যেতে হবে না, টাকা নিয়ে যেতে হবে না। এটা হচ্ছে যে টাকা নিয়ে যেতে হবে না, কিন্তু তার হচ্ছে যে এটা কি বলে বয়সের ইয়ের জন্য মানে 18 বছর পূর্ণ হইতে হবে এরকম কিছু একটা বলতেছেন স্যার, আমি বুঝতে পারতেছি না। আমি কিন্তু বিসিআইডি বলতেছি, আমি ডিনের কথা বলি নাই। আচ্ছা আচ্ছা, ডিন না হলে বিসিআইডি খুলবে কেমন? হ্যাঁ রনি করে। আমি মনে হয় ধরতে পারতেছি না স্যার। বিজনেস সেন্টার, একটা বিজনেস সেন্টার ওপেন করতে যাবে, জি স্যার। তাহলে তার কি যোগ্যতা লাগবে? ও প্রথম হচ্ছে যে তার হচ্ছে যে আপনার মানে 100 পিভি থাকতে হবে, তার 100 পয়েন্ট থাকতে হবে। এই এতক্ষণ লাইনে এসেছেন। জি স্যার, জি স্যার, জি স্যার। 100 পয়েন্ট থাকতে হবে। পরে স্যার পারচেজ করতে হবে, পারচেজ আরে পারচেজ 100 পয়েন্ট তো করতে হবে, তো পারচেজ না করলে তো 100 পয়েন্ট তার জমা হবে না, তাই না? পয়েন্ট না থাকলে তো আপনি বিজনেস সেন্টার করতেই পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই স্যার। জি স্যার। রবিন বলেন এখন কি বলতে চাচ্ছিলেন, তখন আমি আপনাকে থানায় দিয়েছিলাম। আমি বলতে চাইছিলাম সাইড বাই যে উত্তর দিতে স্যার, তার জরিমানা হওয়া উচিত, এটা তো সর্বপ্রথম কথা স্যার। হ্যাঁ আমি একমত স্যার, একটু জরিমানা করেন, কবি খাবো স্যার। স্যার গ্যাপ পড়ে গেছে, এই জন্য অনেক কিছু মনে নাই। আপনি যদি দেখে থাকতেন এইটা কি এই জরিমানা আমি যুক্ত রেখাইতাম। এইটা কি মানে কি বলে ভুলার জিনিস সাহেব? স্যার বলার জিনিস না, অনেকদিন সেন্টার করতে গেলে আপনার পিভি লাগবে, পিভি ছাড়া সেন্টার করতে পারবেন না, এটা একেবারে কমন। আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে সবজি কিনবেন, টাকা ছাড়া সবজি কিনতে পারবেন? জি না, এইটা বলে কিন্তু স্যার ব্যাংক নিয়ে যায়নি, বাজারে ঝোলা নিয়ে যায়নি, টাকা নিয়ে যায়নি। এটা একেবারে সহজ জিনিস, সহজ উত্তর। বলেন সাহেবের পথ কিনে বলেন। স্যার একদমই মনে পড়তেছে না, অনেকদিন হয়েছে তো, গ্যাপ পড়ে গেছে স্যার। আবার বলো অনেকদিন, আমরা তো কালকেও কথা বললাম এটা নিয়ে। না ওই যে বিসিআইটি করতে গেলে কি কি লাগে ওইটা? কালকে তো এটা নিয়ে কথা বলছি আমরা। না ওইটা তো সাইকেল হতে গেলে কি কি লাগে? সাইকেল হতে গেলে কি কি লাগবে? ওই যে 300 পিপির পরিমাণ পারচেজ থাকতে হবে, তারপরে সরি 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 না 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 ওই যে না না ভুল না, বলিছে বলিছে ওই যে এইবার যদি জরিমানা না করেন স্যার। না না ওইটা না, ওই যে ওইটা হচ্ছে ওনারশিপ ট্রান্সফারের কথা বললাম, যে আপনার ওনারশিপ ট্রান্সফার করতে গেলে কি লাগে, আপনার সাইকেল হইতে হবে, ওই যে 300 পিপির পারচেজ থাকতে হবে ওইটা। তারপরে 300 পিপি হলে সাইকেল হবে? 300 পিপি হইলে তো আপনার সাইকেল হবে না। তো আপনি যে বললেন যে 300 পরিমাণ পারচেজ থাকতে হবে স্যার। তারপর কি হবে? আপনি সাইকেল বানাইতে পারবো না না, তারপর সাইকেলও থাকতে হবে। আপনি বলতেছেন সাইকেল করতে গেলে 300 পিপি লাগবে, আবার বলতেছেন না সাইকেলও থাকতে হবে। আপনি কি প্রশ্নটা বুঝছেন? বলেন তো আমি কি প্রশ্ন করছি আপনাকে, এটা বলেন, প্রশ্নটা বুঝছেন কি?
আপনি তো প্রশ্ন করছিলেন একটা বিসিআইডি তৈরি করতে গেলে কি কি লাগে এটা? হ্যাঁ, জি, বিসিআইডি বড় না সাইকেল বড়? সাইকেল বড় স্যার। হ্যাঁ, তাহলে একটা বিসিআইডি করতে গেলে কি লাগে? ওই যে 100 পিবির একটা পারচেজ থাকতে হবে। 100 পিবি ডিটুকের জন্য নাকি 2000 লিমিটেডের জন্য? এটা স্যার ডিটুকের জন্য। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে একটা সেন্টার করতে গেলে কত পিবি থাকবে? 100 পিবি। 100 পিবি থাকবে। জি। এই জিনিসটা আপনারা আবার গুনায় ফেললেন কেমন? আপনি ঠিকই আছে বাকি। করে উল্টাপাল্টা লেগে গেছিল স্যার। ওকে, কয়টা মানে এখানে দেখেন যে 109 একটা সেন্টার আছে, এই সেন্টারটা আপনার। জি, তারপরে এখন আপনি একটা লেভেল করবেন, তাহলে আপনি কি করছেন আমার এই বোর্ড থেকে বোঝান। আমি লেভেল করতে গেলে আমাকে 1010 এবং 1015 এই দুইটা সেন্টার করতে হবে দুই সাইডে, লেফট এন্ড রাইট। লেফট এন্ড রাইটে। জি, তাহলে একটা লেভেল হবে। এখন আমার প্রশ্ন, আপনার 1015 নাই, আপনার 1010 আর 1012 আছে, আপনার কি লেভেল হবে? 1015 নাই, 1010 আছে, 1012 আছে। লেভেল হবে? না স্যার, না, দাঁড়ান, লেভেল না স্যার, লেভেল হবে না। যদি এর সাথে আরো 1014 দিই, লেভেল হবে? হবে না, 18 দিই, হবে না স্যার, 16? হবে না। ওকে, রাইটে হইতে হবে তো আগে। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার সেন্টার হচ্ছে 1009, জি। সেইটাই এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, রাইট? জি, জি, ওকে, এখন আবারও আমি আসি আপনাকে বোঝানোর জন্য। 1010 আপনার সেন্টার, 1009 হলো আপনার শুরু, জি, তাহলে লেভেল হলো না, রাইট? জি, লেভেল হয়নি। 1012 লেভেল হয়েছে? হয়নি। হয়নি, কিন্তু এই আপনার হচ্ছে 1009, 1010, 1012 জি, আর 1020। জি, এখন কি হয়েছে? এটা 1010-এর লেভেল হয়েছে স্যার। গুড। এটা তো এই জিনিসগুলো আপনার আল্লাহ কেমন? আপনার কি লাইন ধরায় বলতে হবে? আপনি সবই জানেন। না স্যার, ওই প্র্যাকটিস নাই তো, এই জন্য সমস্যা হয়ে গেছে। প্র্যাকটিস আবার করতে হবে কিভাবে? এই তো আমরা জানলাম, জি স্যার। মাথায় ছুটে নিতে হবে। ওই জরিমানার ভয়তে কি আপনার সব আমলা হয়ে গেছিল? না, এমনি স্যার একটু যে ডিটু অ্যাসোসিয়েটস এর অনেক কিছু অনেক গ্যাপে গেছে তো, এই জন্য। ওকে, আরে সবই তো একই রকম, এবার অ্যাসোসিয়েট আর 2000 কি একই তো জিনিস। শুধু পিভির ক্ষেত্রে কম বেশি, হ্যাঁ, আর বাকি সিস্টেম সবই এক। জি, আচ্ছা, এখন ওই যে দেখেন আমার ড্রয়িংও আছে 1009, 1010, 1015। 1009 এর একটা লেভেল হলো, তাই না? এটা কি ফার্স্ট লেভেল? এটা ফার্স্ট লেভেল। ওকে, তারপরে এখন ইস্যু কি বাড়ি ফিরছে না এখনো রাস্তায়? ঠিক আছে, সাহেব দেখেন, জি স্যার, বলেন। 1009, 1010 আর 1015, জি, এটা হলো 1009 এর ফার্স্ট লেভেল। ফার্স্ট লেভেল। এখন তার আছে 1009, 1010, 1015, 1012, 1020। জি। এখন কি হয়েছে? এখন আপনার 1009 এর কিন্তু সেকেন্ড লেভেল হয় নাই, 1010 এর ফার্স্ট লেভেল পর্যন্ত হয়ে আছে। গুড। এবার ধরেন এইদিকে 1015 নিচে 1026 আর 1021। জি, এখন কি দাঁড়ায়? এখন 1009 এর সেকেন্ড লেভেল হবে স্যার। আর 1015 1015 এর ফার্স্ট লেভেল। 1010 এর ওই ফার্স্ট লেভেল। জি, জি, এই তো বুঝছেন। জি স্যার। এখন কয় লেভেলে গিয়ে একটা আমরা যে বলি যে টার্বো হইতে গেলে কয়টা সেন্টার লাগবে? 3টা। তারপরে কি আছে? সুপার টার্বো। ওকে, টার্বো,
সুপার টার্বো, তারপরে মেগা টার্বো। মেগা মেগা জি জি। মেগা মেগা টার্বো, তারপরে এরপরে গিগা। গিগা গিগা টার্বো, তারপরে হাইপার। টার্বো, তারপরে আর নাই স্যার। আর যোগ করছে। আপাতত আর নাই। আপাতত নাই। স্যার যেন ওদিন কি আলোচনা করছিল? আর বলছে যে এইটা আগে কইরা নিক, তারপরে আরো বাড়াইবো আর কি সার্ভিস। এখন তো গিগা পর্যন্ত আছে। স্যার একবার স্যার, স্ট্যান্ডার্ড আপনি টেরা টার্বোর কথা বলেছিলেন। কেনার কথা বলছিল টার্বোর রনি ভাই, স্ট্যান্ডার্ড মনে হয় নাকি? প্রথম স্ট্যান্ডার্ড। একটা যেটা ফার্স্ট লেভেল যেটা ফার্স্ট লেভেল না, মানে একটা সেন্টার স্যার। একটা স্ট্যান্ডার্ড, ওটাকে বলে কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ। টার্বো যেটা স্যার, এটা আপনি ফার্স্ট লেভেল বলতে পারবেন না। কোনো কোম্পানি যে ফার্স্ট লেভেল হয়ে যাচ্ছে, টার্বো মানে হচ্ছে তিনটা সেন্টার, ঠিক আছে? আপনার কথা বোঝা এখন যাচ্ছে এই না? সেন্টারটা যেটা আপনার বলছি, আপনি যেটা টার্বো হচ্ছে এটাকে আপনি ফার্স্ট লেভেল বলতে পারবেন না, কারণ যদি টার্বোটা যদি আপনি দিয়ে দেন, একবার স্পিড যদি দিয়ে দেন লেফট অথবা রাইট, তখন তো আপনার ওটা লেভেল হচ্ছে না। টার্বো মানে হচ্ছে তিনটা সেন্টার, ঠিক আছে? টার্বো মানে কি তিনটা সেন্টার বলতে কি লেভেল না? না, লেভেল না স্যার, টার্বো মানে হচ্ছে তিনটা সেন্টার। মানে আমার টার্বো করলে কি, হ্যাঁ টার্বো করলে কি হয়, অটোমেটিকলি একটা লেভেল হয়ে যায় যদি টার্বোটাকে লেফট এবং রাইট ক্যালকুলেশনে সাজিয়ে নেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ তাহলে লেভেল হলো, কিন্তু যদি আমার এরকম থাকে যে 9, তাহলে ওটা 10 আর শুধু 12, শুধু টার্বো স্যার, আর কিছু 9, 10, 12 তাহলে কি টার্বো? টার্বো। হ্যাঁ, টার্বো কিন্তু এক্সট্রিম লেফট। টার্বো মানে হচ্ছে তিনটা সেন্টার, ঠিক আছে? না, তাহলে ব্যাপারটা কি এরকম যে স্ট্যান্ডার্ড টার্বো, সুপার টার্বো এগুলোই তো Yes. সংখ্যা, লেভেলের সাথে কোনো Yes, সম্পর্ক yes, নেই। একদম ঠিক স্যার, একদম রাইট। লেভেলের সাথে কোনো সম্পর্ক নেই। এর লেভেলের সাথে সম্পর্ক নেই, বাট এটা দিয়ে আমি বুঝি যে আমার এতগুলি সেন্টার আছে। আপনার সেন্টার টাইপ কি আছে, ঠিক আছে? আপনার কোন টাইপের সেন্টার নিয়ে আপনি শুরু করছেন, আমি ক্লিয়ার না। মানে আমি টাইপ বলছি আর কি, আমি স্ট্যান্ডার্ড, যেমন আপনার নাম বলছেন আমি টাইপ বললাম আর কি, জাস্ট স্ট্যান্ডার্ড মানে একটা, এটা নাম, ঠিক আছে? আমি কি বলবো? সেগুলো না না, আচ্ছা আমার প্রশ্ন আছে এখানে। বলেন যে তো আমাদের টাইম ওদিকে 15 মিনিটস দেখাচ্ছে। হ্যাঁ, আসলে না, আমি হয়ে আমার যাবে। প্রশ্ন হইতেছে, তাহলে একটা ডায়মন্ড হ্যাঁ, সে কি একটা হাইপার টার্বো ছাড়া আর বহু কিছু হয়ে যাওয়ার কথা? হ্যাঁ আছে তো, না একটা ব্যাপার হচ্ছে স্যার, দেখেন হাইপার টার্বো মেগা টার্বো এর কি স্ট্যাটাস কি? আপনার স্ট্যাটাসটা কথাটা হচ্ছে একটু হচ্ছে। একটু 1 সেকেন্ড মোবাইল একটু শুনতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু সাউন্ড কম। হ্যালো, সাউন্ড কোয়ালিটি ভালো না, না সাউন্ড কোয়ালিটি ভালো কিন্তু সাউন্ড কম। ভলিউমটা কম লাগতেছে। হ্যাঁ, ভলিউম কম। স্যার বুঝতে পারছেন? এখন শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা মুস্তাকিম একটু- আবার গেল কিন্তু, আবার এখন ঠিক মাইক্রোফোন আছে, স্যার। চাপা করে আসে। মাইক্রোফোন আমি বন্ধ করে দিচ্ছি স্যার। এখন আমি সরাসরি মোবাইলে, ও আচ্ছা নেটওয়ার্কের সমস্যা, তো এই জন্য আমি ওয়াইফাইটা চালু করে নিই, কোনো সমস্যা নেই। এখন ক্লিয়ার স্যার? হ্যাঁ, ডায়মন্ড উনি যদি ধরেন ডায়মন্ড হয়েছে, উনি কয়টা সেন্টারে ডায়মন্ড হতে পারে? একটা সেন্টারে ডায়মন্ড, বুঝতে পারছি স্যার? ওনার একটা সেন্টারও থাকতে পারে, মাল্টিপল সেন্টারও থাকতে পারে। এখন একটা ডায়মন্ডের একটা ডিনের আন্ডারে যদি নিজের তিনটা সেন্টার ক্রিয়েট করা থাকে একই সাথে, তাহলে এটাকে আমরা বলতে পারি টার্বো, ঠিক আছে স্যার? না যদি বুঝি নাই। একই সাথে, তো বুঝে নেন একটা ডিন, না, ধরেন আমাকে একজন ড্রয়িং ডায়মন্ড, থেকে বলুন তো। ধরেন এক নম্বরে যদি একজন ডায়মন্ড ধরেন, ওই যে কত ওটা 1009, 1009 এর একটা সেন্টারই করছে, বুঝতে পারছি, ওনার নিজের দিনের আন্ডারে, ঠিক আছে? ওকে, এরপর উনি একজন মিস্টার রবিন,
মিস্টার নাহিদ, এভাবে জয়েন করতে করতে উনি কি করছে, অনেক লোককে জয়েন করাইছে এবং অনেকগুলো সাইকেল হয়েছে, উনি পিএইচডি হয়েছে, মানে 40টা সাইকেল হচ্ছে পিএইচডি হয়েছে, ওনার নিচে আবার 40 জন পিএইচডি আসে, মানে পয়েন্ট জমা হয়েছে, কিন্তু ওনার দিনের জন্য একটা মাত্র বিসিআইডি করা হয়েছে, সে কিন্তু টার্বো করে নাই স্যার, সেখান থেকে সে ডায়মন্ড হয়ে গেছে। ডায়মন্ড হয়েছে। ডায়মন্ড হওয়ার জন্য আপনার আইডিটা টার্বো নাকি সুপার টার্বো নাকি স্ট্যান্ডার্ড, দ্যাটস নট বেটার। আপনার ওই সেন্টারটার নিচে পয়েন্টগুলো আসতেছে কিনা, প্রপারলি সাইকেলগুলো হচ্ছে কিনা, এবং কন্ডিশন অনুসারে আপনার পিএইচডি গুলো হচ্ছে কিনা, তাহলে আপনি ডায়মন্ড হয়ে যাবেন। ওকে, তাহলে আমি টেকনিক্যাল মানে আমাদের জায়গায় আসতেছি, মানে আমরা যারা কাজ করি, যেখানে ক্যালকুলেশন করি, সেইখানে আমি একটু ক্যালকুলেশন করি। সাপোজ ধরেন আমি কিন্তু এবার সবাই একটা খেয়াল করবো না, আমি কিন্তু এখন অন্য জায়গায় চলে যাচ্ছি, আমি যাচ্ছি হলো ফিনান্সিয়াল জায়গাটায়। এখন ধরেন এই যে 1009 আমার 1010 সেন্টারটা হচ্ছে হলো রনির, এবং এখানে সে 1010 সেন্টারটা ক্রিয়েট করছে তার 100 পিভি দিয়ে। 100 পিভি কেনার জন্য কোম্পানির কাছ থেকে সে 5000 টাকার দিয়ে, এবার ফিনান্সিয়াল জায়গায় আসি, কারণ কি এটা আমার বুঝতে চাচ্ছি অন্য কারণে। 5000 টাকা কিন্তু যে প্রোডাক্টটার ভ্যালু, সেটা কিন্তু যখন দেখছি আমরা সাধারণত স্যারের কাছে নিয়ে গেলে স্যার এটার একটা প্রাইস করে দেয়। এই যে প্রাইস করে, এই প্রাইসের ভিতরে কিন্তু সে কেনা কত, কোম্পানির জন্য রাখবে কত, এবং কমিশন যাবে কত, এটা কিন্তু একবার আমাদেরকে ভেঙে ভেঙে দেখাইছিল, আমার ঠিক খেয়াল নেই এখন এই মুহূর্তে। আমি শুধু এইটুকু জানতে চাচ্ছি, সাপোজ ওই 110-এর যে পিভি, সেখান থেকে 1 পিভি সমান সমান যদি আমরা D2K তে ধরছি হইতেছে 2 টাকা, তাই তো? 2 টাকা 77 পয়সা। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এখানে 2 টাকা 77 পয়সা। কারো কাছে যদি ক্যালকুলেটর সামনে থেকে একটু নিয়ে বসেন, তাহলে এখানে রনি প্রোডাক্ট 5000 টাকার প্রোডাক্ট কিনে এখানে 2 টাকা 77 পয়সা, মানে 100 পিভি। কেউ 2 টাকা 77 পয়সার 100 দিয়ে গুণ দিলে কত হবে? 277 টাকা মনে হয় হবে, রাইট? জি স্যার। ওকে, 277 টাকা। তাহলে এই 277 টাকা থেকে 1009, আমি তাহলে একটু বোটমে যাই, একটু বোটমে গেলে মানে হিসাবটা উপরের দিকের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি 1018 আর 1011 দিয়ে বুঝাই। 1018 উপরে যার যার তার, কিন্তু আমি 1011 বোটমে যে আছে এটা রনি প্রোডাক্টটা কিনে এখানে 100 পিভিতে সেন্টার করছে, এবং এখানে 100 পিভি ভাগ বাটোয়ারাটা কিভাবে হচ্ছে আমাকে আপনি কি জানেন এটা? স্যার আমি আপনাকে বলে দিই স্যার, একদম ইজি। তো আমাদের ক্যালকুলেশন বেশি করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে বর্তমানে ব্যাপার যেটা হচ্ছে 100 পয়েন্ট মানে 100 পয়েন্ট 100 টাকাই স্যার, বুঝতে পারছি স্যার। এই 100 টাকার মধ্যে এটার মধ্যে আর 1 পয়েন্ট সমান সমান আর কোনো পয়েন্টকে এটাকে ডিভাইড করা হয়নি, মানে আমাদের সেন্টার যখন ক্রিয়েট হচ্ছে, তার মানে ক্যালকুলেশনটা একবারে সহজ। যদি মনে করেন আপনি কি আমাকে বোঝানোর জন্য 100 টাকা বলতেছেন? হ্যাঁ স্যার, বোঝানোর জন্য বলতেছি স্যার। আমাদের 100 টাকা, ঠিক আছে। এখন যেটা আছে 1 পয়েন্ট ইকুয়াল টু 1 টাকা, এখানে আর ওই যে সারা আগের মতো করে নাই যে 500 পয়েন্ট মানে হচ্ছে আপনার 2775 টাকা, এটা করে নাই কিন্তু স্যার, বুঝতে পারছেন স্যার? ওকে, তো 100 পয়েন্ট যেহেতু এখানে আপনার 100 পয়েন্ট মানে হচ্ছে আপনার 100 টাকাই মনে হয়, ওটাকেই ডিসবার্স করে হচ্ছে দেওয়া হচ্ছে আর কি, যারা টিম মেম্বার আছে তাদেরকে ডিসবার্স করা। ওকে, মানে আমি এইটাই জানতে চাচ্ছি। এখন ধরেন ওই 100 পয়েন্ট হিট করবে, কিন্তু আপ টু ডায়মন্ড বা ক্রাউন এই পর্যন্ত গিয়ে হিট করবে। এখন আমার প্রশ্ন হইতেছে 100 টাকায় এই 1018 কত পাবে? তার তো এটা ফার্স্ট লেভেল হয়েছে কোন কারণে মনে করেন। এখন পর্যন্ত আপনি বলছেন না স্যার, ডিপেন্ড করছে হচ্ছে ওই ডায়মন্ড, কিন্তু যা তার যে পয়েন্ট, যত 1 লাখ পয়েন্টও যদি আসে, হতে পারে এই যে পয়েন্টটার কথা বলতেছেন তার এইটা হচ্ছে ওই যে 25,500 পয়েন্টের পরের একটা 100 পয়েন্ট, এটা তো তার কাজ হবে না স্যার। না, মনে করেন আমি সেটা বলছি না, আমি মনে করেন তার সব সাইড লেভেল সব জায়গায় আছে, সব দিকে কাজ করছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এইটাই যে
ইমিডিয়েট 1018 কিন্তু এটা ফার্স্ট সেন্টার, 1011 এটা ফার্স্ট সেন্টার। আমার প্রশ্ন হইতেছে যে 1011 আর 1011 100 পয়েন্ট পিভি কিনে একটা সেন্টার করাতে বা আবার 1018 ওই লেভেল করাতে সে কিন্তু 100 200 টাকা পাবে, তাই না? কিন্তু দেখেন 1025 আর 1011 তারা এখানে কিন্তু এই জায়গায় দুটো জায়গায় কিন্তু 200 পয়েন্ট মানে ই করতে হয়েছে, তাদেরকে ব্যয় করতে হয়েছে। এখন 200 পয়েন্টের ভ্যালু কিন্তু যদি আপনি 1 টাকা করেও ধরেন তাহলে 200 টাকা। আমি যদি অরিজিনালের জায়গায় যাই তাহলে 200 400 মানে প্রায় 500 প্লাস, কিন্তু সেখানে পাচ্ছে হইতেছে 1018 যে ফার্স্ট লেভেল করার জন্য সে পাবে হইতেছে 200 টাকা, রাইট? জি রাইট। ওকে, তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো রয়ে যাবে সেইটা উপরে ভাগ হবে কিভাবে? এই ক্যালকুলেশনটা কি জানেন আপনি? হ্যাঁ স্যার, এটা ডিপেন্ড করে হচ্ছে ওকে, ঠিক আছে লেভেলে ঠিক আছে ঠিক আছে। এই আগামী দিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে স্যার, ওকে। হ্যাঁ, আগামী দিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি শুধু যেই কথাটা বলছি এই কথাটা বুঝছেন কিনা আমি রনির কাছ থেকে জানতে চাই। জি স্যার, 100% বুঝছি। প্রথম দিনে এই ক্যালকুলেশনটা এমডি স্যার ভাগ করে আমাদের বুঝে দিছে এবং লিখে দিছিল। অনেকে লিখে রাখছে, আমিও লিখে রাখছি। আমার মনে আছে যে একদম পয়সা আমারও মনে পর্যন্ত আছে। দিতে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট থাকতো। হয়তো এমনও হইতে পারে যে 1 পয়সারও মানে হাফ, সেই জি, জি, টাকাটা জি। কিন্তু সবগুলো একসাথে জমা হইলে একটা বড় অ্যামাউন্ট হয়, সেটা আমি অনেক আগে থেকে জানি। এই টাকাটা আমাদের আইটির জনৈক ব্যক্তি নিয়ে যেত, গোফরান সাহেবের সাথে কথা বলে গোফরান সাহেব তারা দিয়ে দিত। এইটা যখন কমপ্লেইন আসছে, কারণ এই টাকাটা মাস স্টেটমেন্ট জমা হওয়ার পরে অনেক টাকা হইতো, এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা কিন্তু একটা সমুদ্র। তো তখন এইটাকে যেটা করা হয়েছিল যে না, তখন কিন্তু একটা করা হলো ডেস্টিনি হেলথ ফাউন্ডেশন। এই টাকাটা পরে ওই হেলথ ফাউন্ডেশনে জমা হইতো এবং এখান থেকে বিভিন্ন লোকজনকে বিভিন্ন চিকিৎসা বা বিভিন্নভাবে সহায়তা করা হতো। ডেস্টিনি এবং ডেস্টিনি পরিবারের যারা আত্মীয় স্বজন অনেকেই এখান থেকে অনেক টাকা পয়সা দিচ্ছে আমি জানি, কিন্তু আমার ওইটা জায়গায় না। আমার কথা হইতেছে যে এইটা যদি কারো কাছে থাকে ক্যালকুলেশনটা, আমি ডিটুকে বা ডেস্টিনি 2000 লিমিটেড একটা হইলেই হলো, মানে আমি একটু জানতে চাচ্ছিলাম। রনি ঠিকই বলছো যে হ্যাঁ, এটা আমাদেরকে একবার প্রথম দিকে একদম আমরা যখন ডিটিকে সফটওয়্যারটা নিয়ে কাজ করি তখন এমডি সাহেব আমাদেরকে ক্যালকুলেশনটা বুঝাইছিল যে এখানে এই হইতে এইটা কিন্তু এই টাকা। তা আমি এখন আর এটা নিয়ে শুনবো না, মানে হিসাবটা কি, যদি কারো কাছে ইনফরমেশন থাকে। গত 3 তারিখে এমপি স্যার যে আমাদের সাথে মিটিং করছে, ওই দিনে সাইকেল কমিশন একদম কত টাকা লাভ হবে, কত টাকা কি হবে ডিল বলছে। ভালো সময় 12 টাকা, 13 টাকা লাভ, 25 টাকা, 30 টাকা আমার লিখা আছে। আমি এখন শুনবো না, নেক্সট কালকে শুনবো এটা, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় বেড়ে যাবে। এখন আমার হাতে বোধ আছে 5 মিনিট মতো, 4 মিনিট। ঠিক আছে, তার অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলেন, একটু আলোচনা যদি কারো থাকে, কারো কোনো প্রশ্ন বা কিছু। নাই, আজকে রানা আসলে কালকে রানা ভাইয়ের একটা আলোচনা হবে, কালকে তাহলে মেসেজটা দিয়ে দিতে হবে যে কালকে যেন থাকে, যে আমরা এবং আলোচ্য বিষয়টা আমি তাহলে মেনশন করেই দেবো ওই গ্রুপের মধ্যে, যাতে সবাই থাকে আর কি। তো অন্য কোনো আলোচনা আছে? না, তাহলে আমি মিটিং কুইট করলাম।